সংঘাতপূর্ণ বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। মানবিক করিডোরের জন্য অনুমতি লাগবে দুদেশের, ঢাকায় ইউএন দপ্তরের বিবৃতি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, দেশে ফিরবেন শীঘ্রই জানিয়েছেন কায়সার কামাল। 226 জনকে হত্যার লাইসেন্স পাওয়ার হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শেখ পরিবারের 5 সদস্যের নামে থাকা জমি জব্দের আদেশ। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে দুরভিসন্ধিমূলক বলছে ইসলামী দলগুলো। সুপারিশ বাস্তবায়নের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মেনেই বাংলাদেশের কৌশল ঠিক করতে হবে। কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সপ্তাহব্যাপী আকাশ বিজয় নামে বার্ষিক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। এতে বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা অর্জনে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সকল ইউনিট অংশ নেয় মহড়ায়। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকেরা আকাশ যুদ্ধের রণকৌশল সহ বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে। বুধবার কুর্মিটোলায় সমাপনী মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, তবে যুদ্ধ প্রস্তুতিও থাকতে হবে। এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ হিসেবে গড়ে তোলার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। মহড়ায় অংশগ্রহণকারীদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্ব ধরে রাখলেই নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দুর্গতদের প্রতি মানুষের সহমর্মিতা স্বনির্ভর দেশ গড়ে তুলবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে গত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত 300 পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাদের প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বরাদ্দ টাকার অর্ধেক দিয়ে সুষ্ঠুভাবে প্রকল্প শেষ করায় প্রকল্পের সাথে যুক্ত সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস জানিয়েছে, দুই দেশের সরকারের অনুমতি ছাড়া
বাংলাদেশ সীমান্ত দিয়ে রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর সুযোগ সীমিত। বাংলাদেশ সীমান্ত দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে সর্বপ্রথম দুই দেশের সরকারকে ঐকমত্যে আসতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের বরাতে ঢাকা অফিস জানিয়েছে, কোনো দেশের সীমান্ত অতিক্রম করে অন্য দেশে সহায়তা পাঠাতে হলে সরকারের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে জাতিসংঘের। রাখাইনে মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি মন্দির চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কারণে একসময় তাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা তার কাছে খুবই দুঃখজনক ছিল। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে এক হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটাই মানুষের মূল পরিচয় নয়। কবিগুরু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথকে কেবল কবি হিসেবে নয়, দার্শনিক হিসেবেও দেখেন। আমি কখনোই আপনাদেরকে আলাদা করে দেখার চেষ্টা করিনি, চিন্তা করিনি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি আমাদেরকে আলাদা করে দেয় মাঝে মাঝে। সেই রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। আমি আজকে বেশি কথা বলবো না, আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আস্থা রাখবেন, হ্যাভ ফেইথ অন আস। আমরা পারিবারিকভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ভবিষ্যতে। আমরা মনে করি আপনাদের বিপদ আমাদের বিপদ, আমার শান্তি আপনাদের শান্তি, আমার সুখ আপনাদের সুখ। এইটা চিন্তা ভাবনা করি আমরা। তখন বিভাজনের রাজনীতি আমরা এখানে করিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শীঘ্রই দেশে ফিরবেন জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। বলেন, করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করার আহ্বান জানান কায়সার কামাল। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপির অনুরোধে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত সঠিক নয়। তিনি জানান, ব্যবস্থাপনা পরিষদ পরিবর্তন করে হলেও প্রতিষ্ঠান টিকিয়ে রাখা জরুরি, না হলে শ্রমিক কর্মচারীদের দীর্ঘমেয়াদী বেকারত্বের মধ্যে পড়ার শঙ্কা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, এমনিতেই গত 15-16 বছর নিদারুণ কষ্টে দিন পার করেছে শ্রমজীবী মেহনতি মানুষ। সেই সময় শ্রমিক বিরোধী নানা সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার খরচ বেড়ে গেছে, তারপরও চাকরি হারানোর শঙ্কায় আতঙ্কিত তারা। এই বাস্তবতায় প্রতি বছরের মতো এবার শ্রম অধিকার বাস্তবায়নের দাবি নিয়ে মে দিবস পালন করবে বিএনপি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিকরা এবং জাতীয় পর্যায়ে সব নেতারা, ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন, তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের মানে তারা যেন ছাঁটাই না হয়। কিন্তু ছাঁটাই করে তাদেরকে কিছু টাকা ধরিয়ে দিয়ে আজীবন তাদেরকে ক্ষুধার মধ্যে রাখাটা, এটা মনে হয় সঠিক নীতি হয়নি। অন্তর্বর্তী সরকারের দেয়া নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানালেও আওয়ামী লীগের বিচার, জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নির্বাচনের আগে বিচার ও সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান করার পক্ষে গণসংহতি আন্দোলনও। গণপরিষদ নির্বাচন না চাইলেও সংবিধান সংস্কারে জনগণের অংশগ্রহণ চায় তারা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে গণসংহতি আন্দোলনের প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে এনসিপি।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনী ঐক্যের বিষয়টি এজেন্ডায় না থাকলেও রাষ্ট্রের মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবির সাথে দ্বিমত নেই এমন রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক ঐক্যের বিষয়ে আলোচনা চলছে। মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সেই বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ এবং আওয়ামী লীগের বিচার প্রয়োজন, সেই সাথে রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্র স্থায়ী পরিবর্তনের জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন। সরকার যেই টাইম ফ্রেম প্রস্তাবনা করেছে আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, ডিসেম্বর থেকে জুন। তবে নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে, এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার ও সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান চায় তার দল। সংবিধান সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ চায় গণসংহতি আন্দোলন। তো নির্বাচনের আগে প্রায়োরিটি কতগুলো বিষয় তো আছেই, যেমন বিচার। আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস সেটাতেই আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি। কিন্তু উভয় দাবির একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা বদলানো, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে, সেটা টেকসই হবে। দাবির পক্ষে সমর্থন আদায়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সাথে পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাবে বলেও এনসিপির পক্ষ থেকে জানানো হয়। গণঅভ্যুত্থানের যে নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ শুধু মানুষের ভোটাধিকার হরণ করেনি, পিলখানা, শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সহ দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়েছে। তাই আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 2 মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। এই উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার এমন কোনো অপরাধ নেই যা বাকি রেখেছে। গুম, খুন, রাতের ভোট, ডামি নির্বাচন সহ সব ধরনের অপকর্ম চালিয়েছে। তাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার উপরে যে পরিমাণ হত্যাকাণ্ড চালিয়েছে সেটির কারণে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আর হিসাবে নেই। আওয়ামী লীগ হচ্ছে নাজি পার্টির মতো, যারা পালিয়ে গিয়েছে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আর কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সেই জায়গা থেকে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং সে পর্যন্ত আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যকলাপকে নিষিদ্ধ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বাধা এবং বাদী ও সাক্ষীদের হুমকির অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আগামী 15 মের মধ্যে শেখ হাসিনাকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। এদিকে স্বামীর অসুস্থতার কথা বলে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনির প্যারোলে মুক্তির আবেদনে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। গালমান শফির রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন মাধ্যমে ভারত থেকে দেশে থাকা দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এর মধ্যে এমনই একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় 226 জন তার বিরুদ্ধে মামলা করেছে, মানে 226 জনকে হত্যার লাইসেন্স তিনি পেয়ে গেছেন। সেই কথোপকথন যে শেখ হাসিনার, তা ফরেন্সিক রিপোর্টেও প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া, তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে
ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তাদের এই কনভারসেশনটা এটার সিআইডির ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। এদিকে স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণির প্যারোলে মুক্তির আবেদনে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। দীপুমণির পক্ষে একটা আবেদন করা হয়েছিল যে ট্রাইব্যুনাল যেন তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে দীপুমণিকে একদিনের জন্য প্যারোলে মুক্তি দেন, তার অসুস্থ স্বামীর অপারেশন হবে এই কথা বলে। তো আমরা এই আবেদনের শুনানিতে বলেছি যে প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। এছাড়া জুলাই আগস্টের হত্যা মামলায় নারায়ণগঞ্জের শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার 2 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রেফতার করে হাত ও মুখ বেঁধে অমানবিক নির্যাতন করায় বিচার চেয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। অভ্যুত্থানের 8 মাস 8.5 মাস পর কেন তাকে গ্রেপ্তার করা হলো? গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় 8 মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন। দীর্ঘ 1 যুগ পর আলোচিত এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। আইনজীবীরা জানান 2014 সালের একমাত্র ডেথ রেফারেন্সের মামলা এটি, যা এত দীর্ঘ সময় ধরে হাইকোর্টে ছিল। এই সময় 467 বার সময় আবেদন করে পিছিয়েছিল রাষ্ট্রপক্ষ। 4 বার বেঞ্চ পরিবর্তন করা হয়। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকায় মূলত রায় পক্ষে যাবে কিনা সেই শঙ্কা থেকেই বারবার সময়ক্ষেপণ করা হয় বলে জানান আইনজীবীরা। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ভোরে রমনার বটমূলে চলছিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। শত শত মানুষ যখন সুরের মূর্ছনায় আচ্ছন্ন, তখনই জঙ্গি হামলায় সৃষ্টি হয় বিভীষিকাময় পরিস্থিতি। দূর নিয়ন্ত্রিত 2টি বোমার বিস্ফোরণে নিহত হয় 10 জন, আহত হন অনেকেই। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের জুনে হুজি নেতা মুফতি হান্নান সহ 8 জনের ফাঁসি ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। এছাড়া বিস্ফোরক আইনের আরেক মামলা 24 বছর ধরে পড়ে আছে ঢাকার বিচারিক আদালতে। শেখ পরিবারের 5 সদস্যের নামে থাকা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পদ বেহাত ঠেকাতে রিসিভারও নিয়োগ করা হয়েছে। এদিকে ভারতের আদানি গ্রুপকে বিদ্যুৎ রপ্তানিতে $40 কোটি রাজস্ব ফাঁকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজস্ব ফাঁকির ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও অভিযান চালিয়েছে দুদক। রিপোর্ট ফররুক বাবুর। দুদকের তথ্যমতে ঢাকা, খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অঢেল সম্পদের পাহাড় গড়েছেন শেখ পরিবারের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদ সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রিদওয়ানা মুজিব ববি ও আজমিনা সিদ্দিক বিক্রির চেষ্টা করছেন। দুদক বলছে, শেখ পরিবারের সদস্যরা নিজ নামের সম্পদ অন্যের নামে লিখে দিয়ে তা বিক্রির চেষ্টা অব্যাহত রেখেছেন। এমন ঘটনা থামাতে দুদক আদালতে আবেদন করলে বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শেখ পরিবারের 5 সদস্যের সম্পদ জব্দ এবং তা দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দেন। এদিকে 2003 সালের 9 মার্চ ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। সে সময় থেকেই আমদানি করা এই বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর ফাঁকির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে দেখা যায় 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে প্রায় $40 কোটি কর ফাঁকির ঘটনা ঘটেছে। ডক্টর আহমদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে
আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিন রাজধানীর গাবতলী পশুর হাট ইজারায় অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয় বাংলা ভিশনে। নিয়ম মেনেই গাবতলী হাটের খাজনা আদায় করা হচ্ছে বলে দাবি করেন মোহাম্মদ এজাজ। আমরা এর হাট চালাবো এবং এটা আইনে আছে, সুতরাং আইনসিদ্ধভাবে আমরা হাট চালাবো। তবে বুধবার দুদক অভিযানে গেলে ভুল পাল্টে ফেলেন প্রশাসক। আমার কাজের যে প্রসেসে কোনো ভুল হয়েছে কিনা আপনারা সেটাও একটু দেখেন। ওরা বলতো যে না, আপনি যা করেছেন আপনি অ্যাকর্ডিং টু ল টেক্সটে যা আছে সেইভাবে নোট করেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পর্যন্ত এই ভুলটা কীভাবে হয়ে আসলো সেটা তো খুঁজতে হবে। তো বলছে যে আমরা যারা ছিল, আসেন, যারা ভালো আছে বসেন, আসেন, যারা ছিল আমরা সবার সাথে কথা বলতে চাই। পশুর হাট ইজারা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির যে আপনার আছে, নীতিমালা আছে বা বিধিবিধান আছে, সেটার সাথে আপনার ওনাদের যে নীতিমালা সেইটা হয়তো বা কিছুটা একটু কনফ্লিক্ট। সেই জায়গা থেকেই আমাদের প্রশাসক মহোদয় যেটা চাচ্ছে যে অ্যাজ ইউজুয়াল প্রসিডিউরে যাবে, আমরা প্রসিডিউর ব্যত্যয় করব না, সেই জন্য হয়তো বা কিছুটা ব্যত্যয় হয়েছে, সেই জন্য সেটা আটকে গেছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত ও স্ববিরোধী, তাই এই কমিশন মানার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সুপারিশে নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আঘাত করার দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বলে অভিযোগ করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতারাও। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করা হলে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী সংস্কার কমিশন তাদের সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই কমিশনের বেশ কিছু প্রস্তাবনাকে ইসলাম ও সমাজ বিরোধী বলে প্রত্যাখ্যান করেছে ইসলাম মনা দলগুলো। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ। সেমিনারে বক্তারা দাবি করেন, নারী বিষয়ক সংস্কার কমিশন নারীর উন্নয়নে সংস্কারের জন্য যে সুপারিশগুলো তুলে ধরেছে তা দেশের বিশ্বাস, মূল্যবোধ, ঐতিহ্যের পরিপন্থী ও সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নিয়ে ঠিকই তারা পড়াশোনা করেছে। তারা মনে করেছে পৌত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম, বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম। এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে, এতে হাত দেওয়ার অধিকার কারো নাই। বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবে সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনের নির্দেশনা আছে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত ও চক্রান্তমূলক, তাই কমিশনের প্রস্তাব মেনে নেওয়ার কোনো কারণ নেই বলেও জানান শীর্ষ নেতারা। সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এজন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এ দেশের বেশিরভাগ মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। ঘাপটি মেরে থাকা ইসলামের শত্রুরাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন আলেম ওলামায়েরা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নে ন্যূনতম চেষ্টা করা হলে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতেও পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো দাবিতে এক হয়েছেন দেশের সব ইসলামী দলগুলো। ফিলিস্তিনি মুসলমানদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হেফাজত করেন।
ব্যবসায়ীদের কর ছাড় বা রিয়াত নেয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চটাবে না বাংলাদেশ। সকালে রাজধানীতে বাজেট বিষয়ে এনবিআর এর পরামর্শ কমিটির সভায় এসব কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির জন্য 90 দিন সময় রয়েছে। এর মধ্যে সমাধান না হলে আরও সময় চাওয়া হবে। বৈঠকে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4.5 লাখ টাকা করার প্রস্তাব দেয় এফবিসিসিআই। বিটিএবের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশের ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে। 30,000 টাকা শুল্ক কর জমা দিতে 50,000 টাকা ঘুষ দিতে হয় বলেও মন্তব্য করেন তিনি। জবাবে এনবিআর চেয়ারম্যান ব্যবসা বান্ধব নীতি তৈরির আশ্বাস দেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, ব্যবসায়ীদের বাধা দূর করবে সরকার। বিগত সরকার বাজেটে খরচ বৃদ্ধির মহোৎসব করেছিল বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। ট্যাক্স যদি আমরা রিয়েলাইজ না করতে পারি, তাহলে আমরা একটা শক্ত রাষ্ট্র গঠন করতে পারবো না। আমাদের সরকার দুর্বল থাকবে। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সার দরকার। শ্রম আইনের ব্যাপক পরিবর্তন আসছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব আইনটা করে দিতে চায় সরকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থাকার সময় শ্রম আইন পাকাপোক্ত করা হবে। মহান মে দিবস উপলক্ষে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এই আইন 99% শ্রমিকদের পক্ষে যাবে, স্টেটমেন্টগুলো শ্রমিকদের পক্ষে। মে দিবস করার উদ্দেশ্যটা খালি সেলিব্রেশন না, এটা আপনারা যাতে আমাদের সাথে এবং মালিকদের সাথে মিক্স আপ করতে পারেন। যেটা সচিব বলেছেন যে এটা ঈদ তাদের জন্য, এটা ঈদ আমরা যতটুকু পেরেছি করেছি। ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে যেখানে আপনার কলকারখানা আছে সেখানে একটু বড় করে হবে, যাদের নাই তারা অত সীমিত থাকবে আলোচনার মাধ্যমে। তো আমাদের এই সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলে আসছি। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য তালিকা হালনাগাদের 56টি এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের চতুর্থ সভা শেষে তিনি এসব তথ্য জানান। তিনি আরও জানান, 10 দিনের আইনি বাধ্যবাধকতা থাকায় আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ঢাকা দক্ষিণের মেয়র পদে গেজেট প্রকাশ করা হয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে চতুর্থ কমিশন সভা করেছে নির্বাচন কমিশন। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, গেল কয়েক বছরে অনেক রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করেছে। এবার ভোটার তালিকায় রোহিঙ্গা চিহ্নিত হলে তাৎক্ষণিক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। এ সময় ঢাকা দক্ষিণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, হাইকোর্টের রায়ে বৈধতা পাওয়ার পাশাপাশি আইনি বাধ্যবাধকতায় গেজেট প্রকাশ করেছে ইসি। আমাদের উপরে বাধ্যবাধকতা ছিল 10 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার, আমরা নিষ্পত্তি করেছি। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। এদিন নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নে কমিশনের মতামত জানতে চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির জবাব দেওয়ার কথাও জানান এই কমিশনার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
খসড়া টেলিযোগাযোগ নীতি 2025 জাতীয় স্বার্থ, কর্মসংস্থান ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ। তাদের দাবি, বিটিআরসি লাইসেন্সের সংস্কারের নামে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বন্ধের অযৌক্তিক পলিসি গ্রহণ করতে যাচ্ছে, তা দেশের জন্য হুমকি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাসোসিয়েশন অফ আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট অংশীজন ও পেশাজীবী হিসেবে প্রস্তাবিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্স সংস্কার নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। বলেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে দেশের টেলিকম অবকাঠামো, জাতীয় নিরাপত্তা, ডিজিটাল সার্বভৌমত্ব এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান চরম ঝুঁকিতে পড়বে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইইউবির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। এছাড়াও সংগঠনের জেনারেল সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান ও পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম সহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিকেলে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। পরে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করে রবিবার শুনানির দিন ধার্য করে। এর আগে দুপুরে বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন। গত বছরের 25 অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত 21 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও 18 জনকে আসামি করা হয়। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম ব্যবহার করে টোল সংগ্রহের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও পূবালী ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি সই হয়েছে। সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ। চুক্তিতে সই করেন পূবালী ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের উপমহাব্যবস্থাপক রবিউল ইসলাম এবং সেতু কর্তৃপক্ষের পরিচালক অর্থ ও যুগ্ম সচিব খন্দকার নুরুল হক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সংঘাতপূর্ণ বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। মানবিক করিডোরের জন্য অনুমতি লাগবে দুদেশের, ঢাকায় ইউএন দপ্তরের বিবৃতি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, দেশে ফিরবেন শীঘ্রই জানিয়েছেন কায়সার কামাল। 226 জনকে হত্যার লাইসেন্স পাওয়ার হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শেখ পরিবারের 5 সদস্যের নামে থাকা জমি জব্দের আদেশ। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে দুরভিসন্ধিমূলক বলছে ইসলামী দলগুলো। সুপারিশ বাস্তবায়নের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।